মতামত চেয়ে দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত খসড়ায় প্রস্তাব। কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হয় ঢাকায়। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন, আশঙ্কামুক্ত জানালেন স্বাস্থ্যের ডিজি। পাথর লুটপাটে কমেছে পর্যটক, ধস নামেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসায়। সংকটে ভোলাগঞ্জের অর্থনীতি, আয় কমে গেছে সহস্রাধিক মানুষের। পাথর প্রতিস্থাপনের স্বরূপে ফেরার আশা। মেয়াদ শেষ হলেও বছরের পর বছর ঘুরে টাকা পাচ্ছেন না গ্রাহক। আস্থা কমতে থাকায় 14 বছরে জীবন বীমায় পলিসি কমেছে 54 লাখ। উচ্চ ঝুঁকিতে 15টি কোম্পানি সরকারকে এগিয়ে আসার তাগিদ। এবং আন্তর্জাতিক রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। সমুদ্রের উপর রানওয়ে ছুঁয়ে 2রা অক্টোবর শুরু আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা, কাজ চলছে দ্রুত গতিতে। ভোরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়া পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে দলগুলো। জুলাই সনদে সই করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দলগুলোর প্রতিনিধি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো কাঠামোর আমূল সংস্কারের। তারই ধারাবাহিকতায় 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 2 দফায় দীর্ঘ 67টি বৈঠকে মৌলিক 19টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয় 9টি বিষয়ে। আর 10টি বিষয়ে বিএনপি ও সমমনা জোট এবং অন্যান্য দলের পূর্ণাঙ্গ অথবা আংশিক নোট অব ডিসেন্ট সহই শেষ হয় কমিশনের বৈঠক। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, উচ্চকক্ষে পেয়ার, রাষ্ট্রের মূলনীতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া। এসব সিদ্ধান্তেরই চূড়ান্ত খসড়া প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। শনিবার সন্ধ্যায় যা হাতে পায় দলগুলো, এতে বলা হয়েছে এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন হবে বলে বিবেচিত, সেগুলো দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্রের মতো সমালোচনা এড়াতে জুলাই সনদে পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সনদের পটভূমি রাজনৈতিক ঐকমত্য হওয়া 84টি বিষয় এবং বাস্তবায়নের 8টি অঙ্গীকারনামা রাখা হয়েছে, যাতে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে জনগণই রুখে দেবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত একটি দলের ওপর ভর করেছে বলেও জানান নেতারা। জুলাই অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ জলঘোলা হলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় শঙ্কা কাটে অনেকটাই। তবে নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বাড়ছে উত্তাপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী নিজেদের বক্তব্য তুলে ধরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের শত্রুদের জনগণই রুখে দেবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন সালাউদ্দিন আহমদ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে,
তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। একই দিন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে এক দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। নির্বাচনে আশঙ্কার সংশয় ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়। সেই ষড়যন্ত্রের আশঙ্কা ভোট থেকেই বলছি, ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় হলেও তার ভূত ভর করেছে একটি রাজনৈতিক দলের উপর। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে, আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। যে রোকন না হলে দলের, সে চাকরি করতে পারবে না। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইসলামী দলগুলো জোটবদ্ধ ভোট করলে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন খেলাফত আন্দোলনের আমির। এদিকে নির্বাচনে প্রার্থীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক। নড়াইল জেলা পরিষদ হলরুমে জামায়াতে ইসলামীর লিডারশিপ ট্রেনিং আয়োজনে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বক্তব্যে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই দল। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। এদিকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচনের সময় বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের মতবিনিময় সভায় বলেন, দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিক আর প্রশাসন তৎপর হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ভালো নির্বাচন করবার জন্য যেটা আমরা আশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের, যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল, সেইটা আমরা দেখতে পাচ্ছি না। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আপত্তি নেই জানিয়ে খেলাফত আন্দোলনের আমির বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো জোটবদ্ধ হয়ে অংশ নিলে জনমনের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব। এজন্য সংস্কারের সঙ্গে নির্বাচনী কাজও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি উনি নির্বাচনের পরিবেশ করতে পারে এবং সব দল যদি ওনারা এই পরিবেশ মনে করে, তাহলে আমরাও ইনশাল্লাহ নির্বাচনে থাকার আলোচনা করেছি। শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেতারা বলেন, স্বাধীনতার 53 বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। খেলাফত আন্দোলন তা পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। নতুন সংবিধান তৈরির আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছে সরকার। শনিবার বিকেলে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আসনের জন্য বিক্রি হবে না এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দলটির শীর্ষ নেতারা। আলোচনায় অংশ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণপরিষদ নির্বাচন বর্তমান সংকটের একমাত্র সমাধান। আর ৭২-এর সংবিধান ফ্যাসিস্ট কাঠামোর টেক্সট বুক মন্তব্য করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আসনের জন্য বিক্রি হবে না এনসিপি। নির্বাচনের টাইমলাইন নিয়ে কিছু আসে যায় না, আগের মতো প্রশাসন নির্ভর নির্বাচন বাতিলের দাবি জানান হাসনাত। আপনারা আসেন, আমাদের কাছে সমাধান আছে। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে, এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি। সাথে পার্লামেন্টও থাকলো। গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে কাজ করবে। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই।
আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরও হোক, ডিসেম্বরও হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছে সরকার। যারা নতুন সংবিধান চায় না, জুলাই ঘোষণাপত্র তাদের পারপাস সার্ভ করে বলেও দাবি করেন তিনি। প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। সংস্কারকৃত সংবিধানের শব্দবন্ধ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। আমরা নতুন সংবিধান চেয়েছি, সেই দাবিতে আমরা সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। নতুন সংবিধানের বন্দোবস্ত না হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব। আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে, কারো কথায় কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ ভোট বন্ধ করতে পারবে না বলেও জানান তিনি। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি সরকার ও ইসি আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের অগ্রগতি দেখতে বাজার পরিদর্শনে শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি। জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে শাকসবজির দাম কিছুটা বাড়লেও বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে জাতীয় নির্বাচন। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। এদিকে দুপুরে বিএফডিসিতে সুষ্ঠু নির্বাচনে এসির ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। আমি আশা করি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটির সময়ই বলে দেবে বলে জানান ঐকমত্য কমিশনের এই সদস্য। আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান পরিবর্তন না করে নির্বাচন দিলে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দেশদ্রোহী বলে বিবেচনা করা হতে পারে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শিক্ষা, গবেষণা ও রাজনীতি শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। বলেন, ডাকসু নির্বাচন ঠিক করবে, সাংবিধানিক প্রতি বিপ্লবের কালপর্ব দেশের মানুষ অতিক্রম করতে পারবে কিনা। অভ্যুত্থানের তরুণ নেতারা এখনো শেখ হাসিনার ভূত বয়ে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন ফরহাদ মাজহার। এখন আপনাদেরকে ফাঁসিতে ঝুলাবার প্রক্রিয়া চলছে। যদি নির্বাচন হয় এবং নির্বাচনের পরে এই সংবিধানের অধীনে যদি সরকার গঠিত হয়, তাহলে সেই সরকার তো আপনাদের বিচার করবে। গঠনতন্ত্র প্রণয়ন করবার হিম্মত আমরা কেন 8 তারিখে তাদের মধ্যে দেখি নাই? কেন আমরা দেখি নাই যে রাজু ভাস্কর্যের সামনে অথবা শহীদ মিনারের সামনে এই তরুণ ছাত্ররা এই আঙ্গুল তুলে বলতো, আজ থেকে আমরা দেশের ক্ষমতা গ্রহণ করলাম, আজ থেকে আমাদের আদেশের বলে সারা দেশ পরিচালিত হবে। সংবিধান পরিবর্তন না করে নির্বাচন দিলে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দেশদ্রোহী বলে বিবেচনা করা হতে পারে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভায় কথা বলেন তিনি।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর শারীরিক অবস্থার শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। তার স্ত্রী অভিনেত্রী তিশা ফেসবুক পোস্টে জানিয়েছেন উপদেষ্টা আপাতত আশঙ্কামুক্ত। কর্মশালায় যোগ দিতে কক্সবাজার গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার সকালে সেখানে পৌঁছানোর পর শনিবার বিকেলের দিকে হঠাৎই বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপ অনুভব করেন উপদেষ্টা। পরে শনিবার রাতে 10:30টার দিকে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়। রাত 12টার দিকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। বেরিয়ে এসে সাংবাদিকদের জানান শঙ্কামুক্ত আছেন উপদেষ্টা। বলেন অতিরিক্ত কাজের চাপ, খাবারের অনিয়মে দুর্বল হয়ে পড়েছেন উপদেষ্টা। উনি কাজের লোডে ছিলেন, দুপুর থেকে খাওয়া দাওয়া ভালো হয়নি, এটা একটা বিষয়। তো ওই কিছুটা সেই জন্য পানি শূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে। অন্য অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন, ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই। তো আমরা আসলে আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। এদিকে মোস্তফা সরোয়ার ফারুকীর দ্রুত সুস্থতার জন্য ফেসবুক পোস্টে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর এ বছরের তুলনায় হজে বিমান ভাড়া কমবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরা মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, এ বছর শেষ মুহূর্তে বাড়ি ভাড়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আগামী বছর আর তা হবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যান্স এয়ারের সঙ্গে আলোচনা করে বিমান ভাড়া কমানোর আশ্বাস দেন তিনি। কমিশন কোনো অসুবিধা নেই, বাট কমিশন দিলে আপনি সম্মানজনক। অনলাইন যে ট্রাভেল এজেন্সি, সেটার একটা আপনাদেরকে বলে রাখি, সেটা একটা গাইডলাইন হচ্ছে। খুব সহসাই আপনারা একটা গাইডলাইন আপনারা পাবেন। আমরা সেটা অলরেডি একটা ড্রাফটিং স্টেজে আছে। শুরুতেই আমরা আমাদের বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স অ্যান্ড ফ্লাইনাসকে নিয়ে আমরা বসবো এবং যে যে জায়গায় টিকিট কমানো সম্ভব, এবং আমিও কথা দিচ্ছি যে আমরা 30,000 টাকা গত বছর কমিয়েছে, এই বছরও যত জায়গায় কমানো সম্ভব। সাদাপাথর লুটপাটে বিরূপ প্রভাব পড়ছে ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রিক অর্থনীতিতে। সংকটে পড়েছে হাজারের বেশি মানুষের জীবন জীবিকা। পাথর লুটের পর পর্যটক কমায় ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। যদিও জেলা প্রশাসনের আশা পাথর প্রতিস্থাপনের শুরু হওয়ায় ফের চাঙ্গা হবে ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রিক অর্থনীতি। উপবণিকের সঙ্গে নিয়ে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন, ছবি তুলেছেন মোমেন হোসেন। হারুনুর রশিদ অপরূপ সাদা পাথর পর্যটন কেন্দ্র ঘিরে গত প্রায় অর্ধযুগ ধরে তার রুটি রুজি। ধলাই নদীর এপার ওপার নৌকায় যাত্রী পারাপারই তার জীবিকা। পর্যটন কেন্দ্রে খাবার হোটেল চালান জগন্নাথপুরের বুকুল বিশ্বাস। পাথর লুটের পর উভয়ের অভিজ্ঞতা মিলে গেছে একই বিন্দুতে। ভোলাগঞ্জে পর্যটক কমায় আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে দুজনেরই। বেশি হয়েছে, তখন কমছে। লোকজনের ফোনতে আছে, পাথর লুটপাট হয়ে গেছে, এখন লোক কম আসে। আগে এই শুক্রবারের দিনও 10টা 12টা মারতাম, এখন তো 3টে আর 4টে। এখন কোনবা মনে হয় যে আসি টিকে আসি, খুবই খারাপ অবস্থায়। ওর থেকে বেশি এমন 4 ভাগের 3 ভাগ কমে গেছে। ভোলাগঞ্জ নৌকাঘাট আর সাদা পাথর। ধলাই নদীর দুই পারে আছে খাবার, কসমেটিক্স, শোপিস সহ বিভিন্ন ধরনের 1.5 শতাধিক দোকান। নৌকা পারাপারে যুক্ত আছেন 300 থেকে 350 মানুষ। পর্যটকদের ছবি তোলাও এখানে অন্যতম জীবিকা। সব মিলিয়ে ভোলাগঞ্জে পর্যটন ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের কর্মসংস্থান। কিন্তু পাথর লুটের পর পর্যটন কমায় আয়ের টান পড়েছে সবারই। লোকজন একদম বন্ধ হয়ে গেছিল, লোক আসছিল না একবারই। তোমার সবাই ওদেরকে বেতন দিতে পারছিল না। ব্যবসা বাণিজ্য একবারে মোটেই হইতেছে না এখন, বর্তমানে মানে কমিয়ে গেছে। পর্যটক আসলে ব্যবসা হয়, পর্যটক না আসলে আমাদের ব্যবসা নাই। অনেক জায়গায় দোকানপাট খালি, মানে এখানে আছে আপনার দোকান হাতে গোনা 15টা আছে, শুধু টুরিস্ট না আসার কারণে। আমরা 10 জন আসলে
5 জনের ইনকাম হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ 5 জন হয়েছে না, এরকম চলতেছে। যদিও জেলা প্রশাসনের আশা পাথর প্রতিস্থাপন শুরু হওয়ায় আবারও স্বরূপে ফিরবে ভোলাগঞ্জের পর্যটন খাত। পাথর যে প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে একেবারে সমগতিতে এগিয়ে চলছে। এটা একটা শ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়। সবসময় একরকম পেস দেখা যাবে না, এটা দেখা যাবে নানানভাবে। কিন্তু আমরা কিন্তু 2 দিনে প্রায় 50,000 ঘনফুটের মতো পাথর রেজিস্টার করতে পেরেছি, 1 লাখ ঘনফুটের মতো পাথর উদ্ধার করা গেছে। এছাড়াও অসংখ্য পরিমাণ পাথর বিভিন্ন জায়গায় আছে যেগুলো আমরা চিহ্নিত করেছি এবং আটকও করেছি, কিন্তু ওখানে পাঠানো যায়নি এখনো, আমরা পাঠানোর প্রক্রিয়ায় আছি আর কি। সংশ্লিষ্টরা বলছেন সাদা পাথর কেবল ভোলাগঞ্জেরই নয়, ইতিবাচক ভূমিকা রাখছে পুরো জেলার পর্যটন কেন্দ্রিক অর্থনীতিতে। ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের প্রভাব কেবল এক কেন্দ্রিকই নয়, পরিবেশগত, পর্যটন কিংবা স্থানীয়দের ব্যবসা বাণিজ্য সবখানে এর প্রভাব পড়েছে কম বেশি। তবু স্থানীয়দের আশা আবারও আগের রূপে ফিরবে ভোলাগঞ্জ, ফের চাঙ্গা হবে পর্যটন কেন্দ্রিক অর্থনীতিও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। জীবন বীমার 15টি কোম্পানি মরণাপন্ন। এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরা বলছে মধ্যম ঝুঁকিতে রয়েছে আরও 15টি, স্থিতিশীল মাত্র 6টি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, গ্রাহকের পাওনা টাকা পরিশোধ না করার প্রবণতাও বাড়ছে। যদিও গুটি কয়েক কোম্পানির জন্য পুরো খাতকে ভুগতে হচ্ছে বলে দাবি তুলনামূলক ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর। নাজুক পরিস্থিতির উন্নয়নে সরকারকে পাশে চায় বীমা কোম্পানি মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA। দ্রুতই পদক্ষেপ নেয়ার আশ্বাস ইডরার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাজধানীর বিজয়নগরে একটি বীমা কোম্পানির প্রধান কার্যালয়ে ঢুকতেই শোনা গেল একজন গ্রাহকের এমন ক্ষোভের কথা। প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কক্ষে ঢুকতেই বোঝা গেল 2021 সালে মেয়াদ শেষ হয়েছে। সেই বীমার টাকার জন্য এখনো ঘুরছেন একজন গ্রাহক। অবশ্য কর্তৃপক্ষ জানালো নতুন করে তেমন একটা পলিসিও নিচ্ছে না বিপর্যস্ত কোম্পানিটি। আপাতত নতুন পলিসি কম। দেখা মিলল আরো কয়েকজন গ্রাহকের, তারাও জানালেন তাদের একই রকম অভিজ্ঞতার কথা। ম্যাচিউর হওয়ার পরে 4 বছর 8 মাস এদের পিছনে ঘুরতে তো এখন বুঝতে পারি যে কখন কি বলে। লেখা দিল অক্টোবর মাসে যোগাযোগ করেন। 10 বছর পরে যাইও আরো 7 বছর প্লাস হয়ে গেছে। মৃত্যু দাবির ওই কাগজপত্র জমা দিয়ে গেছি, 7 বছর হয়েছে। তো আমি যেতে কোনো পাইতে আসি না, তো আমি আরেকজনের কেন বলবো। গ্রাহকের বীমা বিমুখ অবস্থানের কারণও মিলছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরার তথ্যে। আস্থা কমতে থাকায় 2024 সাল পর্যন্ত 14 বছরে জীবন বীমায় পলিসি কমেছে 54 লাখ। 2024 সালে 12,965 কোটি 74 লাখ টাকা বীমা দাবির বিপরীতে কোম্পানিগুলো পরিশোধ করেছে 8,590 কোটি 68 লাখ টাকা। অর্থাৎ দাবি করা প্রায় 34% টাকা পাননি গ্রাহকরা। আর চলতি বছরের প্রথম প্রান্তিকে দাবি করা 6,375 কোটি 68 লাখ টাকার মধ্যে কোম্পানিগুলো গ্রাহককে দিতে পারেনি প্রায় 63% অর্থ। অবশ্য এই সময় বীমা দাবির শতভাগ অর্থ পরিশোধ করেছে এমন কোম্পানির সংখ্যা বেড়েও হয়েছে দ্বিগুণ। গুটি কয়েক মরণাপন্ন জীবন বীমা কোম্পানির জন্য পুরো খাতকে মাসুল গুনতে হচ্ছে বলে দাবি তুলনামূলক ভালো কোম্পানিগুলোর। ক্ষতিগ্রস্ত পিপল কিন্তু আমাদের বাই রিক্সাওয়ালা, একেবারে দিন মজুর, কৃষক। আমরা যদি 36টা লাইফ ইন্স্যুরেন্সকে ধরি, 30টা কোম্পানি কিন্তু এক্সিলেন্ট পেমেন্ট করছে। ওইটা কিন্তু আমরা যারা পাচ্ছে তারা কিন্তু বলছে না, একদিনও ক্লেম সেটেল করছে এমন কোম্পানি মার্কেটে আছে। যাদের কারণে বিপদে পড়েছে বীমা খাত, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার পাশাপাশি গ্রাহক সুরক্ষায় বিশেষ তহবিল নিয়ে সরকারকে এগিয়ে আসার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের। যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা উচিত। একটা জায়গাতে আসুক, সরকার একটা সাপোর্ট দিয়ে যদি সাময়িক টাইমের যদি নেয়, তারপর এটাকে নিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা সেই লোনটা হয়তো পরিশোধ হয়ে যেতে পারে, যেটা ব্যাংকে তারা করতেছে। তাহলে গ্রাহকের কিন্তু একটা নির্ভরশীল হলো যে না, আমি আমার টাকাটা পাবো। ইডরা বলছে দুর্বল কোম্পানিতে চলমান বিশেষ অডিট শেষ হলেই নেওয়া হবে ব্যবস্থা। আইডিআর এর পর্যবেক্ষণে লাইফের মোট 15টি কোম্পানি উচ্চ ঝুঁকিতে রয়েছে, 15টি মধ্যম ঝুঁকিতে রয়েছে। কিছু বিশেষ অডিটের ব্যবস্থা করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্লেম সেটেলমেন্টের জন্য ব্যবস্থা নেওয়া হবে। দেশে মোট 36টি জীবন বীমা কোম্পানির মধ্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে 15টি প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। আগামী 2রা অক্টোবর থেকে এই বিমানবন্দরে সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট।
রানওয়ে পুরোপুরি প্রস্তুত হলেও বিমানবন্দরটির গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনও বাকি, আর নির্ধারিত সময়ের আগে তা শেষ করতে কাজ চলছে বেশ জোরে সোরে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের বুক ছুঁয়ে এবার উঠবে আন্তর্জাতিক ফ্লাইট। কক্সবাজার বিমানবন্দর রূপ নিচ্ছে আন্তর্জাতিক রূপে। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা। রানওয়ে সম্প্রসারণে যোগ হয়েছে অতিরিক্ত 1700 ফুট, যার পুরোটাই সমুদ্রের বুকের উপর। এখন রানওয়ের মোট দৈর্ঘ্য 10,700 ফুট, যা দেশের দীর্ঘতম রানওয়ে। বর্ধিত অংশের যে রানওয়ে লাইটিং পেইন্টিংয়ের কাজ, এটাও আমরা প্রস্তুত আছি। এটা আশা করছি যে আমাদের যে অপারেশনের যে টার্গেট লাইন তার আগে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে টার্মিনাল ভবনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যাত্রী অভ্যর্থনা, ইমিগ্রেশন, কনভেয়ার বেল্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে দ্রুত গতিতে, যা নির্ধারিত সময়ের আগে শেষ করতে ব্যস্ত শ্রমিক ও প্রকৌশলীরা। মানে পুরো কাজ যদি কেউ সম্পূর্ণ শেষ করতে হয় তাহলে আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এটা আমাদের পিডিএম স্যার মহোদয় অলরেডি কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করছে। তাই এটা হলো আমাদের লাস্ট টাইম। তারপর আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমরা কাজটা শেষ করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের আন্তর্জাতিক রূপ কক্সবাজারের পর্যটন ও অর্থনীতিতে আনবে বিপ্লব। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ মাত্রায়। অপারেশনাল করার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। আমাদের নজর দিতে হবে শুধু যে এয়ারপোর্ট পেরিমিটারের মধ্যে নিরাপত্তা তা না, সারা কক্সেস বাজার, ইনানি পর্যন্ত, টেকনাফ পর্যন্ত যারা ট্যুরিস্ট জোন যেটা আমাদের, এই সমস্তটা এলাকার নিরাপত্তা কিন্তু ইনভলভ। এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি উদ্বোধন করে, পাশাপাশি যেটা আমাদের এয়ারপোর্ট ফেসিলিটিস, কাস্টম, ইমিগ্রেশন সবগুলো এবং বন্ডেড ওয়্যার হাউস, এই ফেসিলিটিগুলো এনশিওর করে আমি মনে করি কক্সবাজারের একটা অর্থনীতির একটা আমূল পরিবর্তন ঘটবে। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এটি। আকাশপথে আন্তর্জাতিক সংযোগ খুলে গেলে এই জনপদে খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সারা রাত ময়লা আবর্জনা পরিষ্কারের পর সকাল 8টা থেকে 2 ঘন্টার মধ্যে আবারও রাজধানীর সয়লাব হয়ে যায় বর্জ্যে। সীমিত কর্মী নিয়ে 24 ঘন্টা পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় জানিয়ে এ কাজে যুবকদের ব্যবহারের চিন্তা করছে সিএনসিসি। রাজধানীর উত্তরায় ময়লা কুড়ানোর প্রতিযোগিতা স্পেগমি বিশ্বকাপ 2025 উপলক্ষে বাংলাদেশ অংশের কোয়ালিফায়ার রাউন্ড পরিদর্শনে এ কথা বলেন সিটি কর্পোরেশনের প্রশাসক। জনবহুল রাজধানীর তালিকায় ঢাকা বিশ্বের চতুর্থ। 2024 সালের সরকারি হিসেবে রাজধানীর জনসংখ্যা প্রায় 2.25 কোটি। জনঘনত্বের কারণে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত নাগরিকের নিত্যদিনের দুর্ভোগের নাম ময়লা আবর্জনা। 2024 সালের এক হিসেবে ঢাকার 2 সিটিতে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রায় 7,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এই ময়লা কুড়ানোর এক অভিনব প্রতিযোগিতার নাম স্পোগমি। উদ্ভাবক দেশ জাপান প্রতিযোগিতাটি নিয়ে রীতিমতো বিশ্বকাপ আয়োজন করে থাকে। শনিবার রাজধানীর উত্তরায় সেই আয়োজনের কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, আগামী প্রজন্মের মাঝে পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। এইখান থেকেই আমরা জানাতে চাই, যে বোঝাতে চাই দেশটা আমাদের সবার, সবাই মিলে আমরা দেশটাকে পরিচ্ছন্ন রাখি। যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনাটা ফেলি, বাট আমরা চাই ময়লা আবর্জনা ফেলা না, এটা কুড়ানো যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। প্রায় 1 ঘন্টা আয়োজনস্থলের 1 কিলোমিটার এলাকা থেকে ময়লা কুড়িয়ে আনেন 160 জন প্রতিযোগী। জানান, পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে হবে ব্যক্তি পর্যায় থেকেই। কমন সেন্সের মধ্যে থাকা দরকার যে এটাতে ফেলতেছে, একজন ফেলতেছে, আরেকজন বলে এই জায়গায় ময়লা আছে আমিও ফেলি, 10 জন যেটা করতেছে সেম জিনিসটা আমিও করব। এতগুলো ময়লা কালেক্ট করলাম, এতটা কষ্ট হলো, তাহলে আমাদের সিটি কর্পোরেশন বা আমাদের স্থানীয় পর্যায়ে যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত তারা কতটুকু কষ্ট করে আমাদের সোসাইটিকে ক্লিন রাখার ট্রাই করছে। প্রতিযোগিতা পরিদর্শনে এসে উত্তর সিটি প্রশাসক জানান, জনবল সংকট নিয়ে সারা রাত ধরে চলে ময়লা সরানোর কাজ, অথচ সকাল 8টা থেকে আবারও পুরো রাজধানী ঢেকে যায় আবর্জনায়। সকাল 8টার মধ্যে আমরা পুরো শহরকে কিন্তু আমরা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে 12টা বাজার আগে শহরের 12টা বাজিয়ে ফেলে সাধারণ লোকজন। স্পোগমি বিশ্বকাপের ধারণা থেকে যুবকদের মাধ্যমে প্রতি মাসে একই রকম আয়োজনের পরিকল্পনার কথা জানান উত্তর সিটির প্রশাসক। এর মধ্যে শহরটাকে আমরা একদম নোংরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকায় দৈনিক 30 লাখ টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। শনিবার সকালে পতেঙ্গার পদ্মা অয়েল কোম্পানির ডিসপাস টার্মিনালে সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, পাইপলাইনের মাধ্যমে দেশের জ্বালানি তেল নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পাইপলাইনে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা। সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, পাইপলাইনের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। 107% যে সিস্টেম ছিল সেখান থেকে কমে আসবে 0.5%, অর্থাৎ এখানে প্রায় আমাদের 48 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। আধুনিক ধরনের প্রকল্প বাস্তবায়ন শেষে আমি মনে করি যে এই সাফল্য শুধু সেনাবাহিনীর নয়, আমাদের সমগ্র দেশের, যে আমরা এই ধরনের একটি প্রজেক্ট নিজেরাই বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের সক্ষমতার পরিচয় বহন করে। পাইপলাইনটা এমনভাবে গিয়েছে মাটির 2 মিটার 1.5 থেকে 2 মিটার নিচে আছে। আসলে এখান থেকে তেল বের করে নেওয়া যাওয়ার কোনো উপায় নাই। এই জিনিসটা যদি সাধারণ মানুষ বোঝে তাহলে সেখানে যাবে না। প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যয় সাশ্রয় ও দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি অনেকটা কমে যাবে। আমাদের তো এমনিতেই সম্পদ কম, এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতেছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন তো ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা, তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে। 50 লাখ টন ধারণ ক্ষমতার পাইপলাইনে দৈনিক সরবরাহ করা যাবে 30 লাখ টন। সময় লাগবে মাত্র 4 ঘন্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতীয় 2 জ্বালানি কোম্পানির পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে পেট্রোবাংলা। কোম্পানি দুটি হল ওএনজিসি বিদেশ ও অয়েল ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোবাংলা ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের পর কোম্পানি দুটি বাংলাদেশের 2টি অফশোর ব্লক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের ঘটনা ঘটল। এই 2টি কোম্পানি বাংলাদেশের 2টি অফশোর তেল ও গ্যাস ব্লকে কাজ করছিল। জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাহাজ নির্মাণ শিল্প নিয়ে সেমিনারে কথা বলেন তিনি। বলেন, তৈরি পোশাকের পর রফতানিতে আরেকটি বড় খাত হতে পারে এই শিল্প। উদ্যোক্তারা জানান, বর্তমানে দেশে 200-র বেশি শিপইয়ার্ড রয়েছে। এর মধ্যে 120টি নিবন্ধিত। 2008 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে 50টিরও বেশি জাহাজ রফতানি করেছে বাংলাদেশ, যার বাজার মূল্য $200 মিলিয়ন। বর্তমানে $100 মিলিয়ন মূল্যের জাহাজ রফতানির অর্ডার রয়েছে। Garment sector was our first great leap into global trade. Green shipbuilding can be our next great leap. Globally compliant green ships that carry the Made in Bangladesh brand with pride. This is not an impossible dream. It is within our grasp. Together, government, private sector, and partners can make Bangladesh a leader in green shipbuilding. দেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখনই সচেতন না হলে $5 বিলিয়ন বাজার হাতছাড়া হয়ে যাবে। শনিবার সকালে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় কথা বলেন তিনি। এ সময় চিকিৎসকদের প্রয়োজন ছাড়া রোগীদের টেস্ট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখা নিয়ে ক্ষোভ জানান উপদেষ্টা। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না। বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই।
এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? দেশে ভ্যাকসিন তৈরি ও বিতরণ সহজ করতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে চিত্রকোটে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার দুপুরে সিরাজদিখানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। এ সময় তিনি জানান, ভ্যাকসিন উৎপাদনের পর তা ফ্রিজিং করে সারা দেশে পাঠাতে হবে, যার জন্য এমন জায়গায় প্রয়োজন যেখান থেকে সহজেই পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব। গোপালগঞ্জের জন্য ফিজিক্যাল নয়, তাই সিরাজদিখানে প্ল্যান্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্ল্যান্টের জন্য 40 একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে। ভ্যাকসিনটা যখন তৈরি হবে তখন এটাকে ফ্রিজিং করে বিভিন্ন সারা বাংলাদেশে পাঠাতে হবে। তো এখন পাঠাতে হলে আমার এমন একটা জায়গার দরকার যেখান থেকে সহজে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমরা পাঠাতে পারবো। গোপালগঞ্জটা আমাদের জন্য সেই জন্য ফিজিবল হয় না। আর এখানে যে বানাবো এগুলোর জন্য আমাদের যে সমস্ত টেকনোলজি লাগবে, যে বিশেষজ্ঞ লাগবে, তাদেরকেই সবসময় ওখানে নিয়ে যাওয়া এটা সম্ভব হবে না। সেই কারণে আমরা এখানে করার কথা চেষ্টা করছি। এদেশে নিজ নিজ ধর্ম পালনে কোনো নিষেধাজ্ঞা নেই। কেউ বাধা দিলে সরকার প্রতিহত এবং বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। শনিবার দুপুরে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশ শেষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। নিজ নিজ ধর্ম আমরা যেন চর্চা করতে কোনো অসুবিধা নেই, কারো জন্যই কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো বিধি নাই। কেউ যদি বাধা দেয় খবর দেবেন, আমরা আছি। এবারে 5ই আগস্টের পরে যে অভূতপূর্ব ঐক্য দেখা দিয়েছে সেটা যদি ধরে রাখতে পারি আমরা, নিশ্চয়ই আমরা সবাই একত্রে সুখে শান্তিতে বাস করতে পারবো। প্রশাসন আপনাদের সাথেই আছে। আমাদের সীমিত যে সব জায়গায় যে সবসময় তাৎক্ষণিক পৌঁছাতে পারবো তা না, কিন্তু আমরা আছি। অটোরিকশা আর সড়কের দুপাশ দখলের কারণে যানজটের নাকাল কুমিল্লা শহরবাসী। স্বল্প দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। দীর্ঘ যানজট, এরই মধ্যে সড়কের দুই পাশ দখল করে পসরা নিয়ে বসেছেন হকাররা। কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে প্রায় 2 গুণ। জনভোগান্তির এই চিত্র কুমিল্লা শহরের চকবাজার, রাজগঞ্জ, রানীরবাজার, শাসনগাছা, টমসন ব্রিজ সড়কের। 40,000 অটো চলার মতো রাস্তা ক্যাপাসিটি আছে। ওইখানে আমাদের 2 লক্ষের উপরে অবৈধ সিএনজি অটো রিক্সা চলতেছে। অফিস আদালতে যাইতে পারতেছি না, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাইতে অসুবিধা হইতেছে। তাদেরকে নির্দিষ্ট জায়গায় একটা পার্কিং এর ব্যবস্থা করে দেওয়া, দোকানপাটগুলো একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করা, এগুলা হলে মোটামুটি যানজটগুলা নিরসন হয়। অন্যদিকে বিভিন্ন স্থানে গড়ে তোলা অধিকাংশ অটোরিকশা স্ট্যান্ডের অনুমোদন নেই বলেও অভিযোগ উঠেছে। তবে নির্দিষ্ট স্থানে অটোরিকশা স্ট্যান্ড করে দিলে যানজট কমে যাবে বলছেন চালকরা। দুই পাশে আমরা গাড়ি থাকে, আমরা পিছনে জায়গা আছে, পিছনে যদি আমরা সরকারে জায়গা করে দেয় তাহলে আমরা সুবিধা, রোডের ভিতরে গাড়ি ঘোড়া থাকতো না। সরকার যদি আমাদের জায়গাটা পূর্ণ করে দেয় তাহলে আমরা পিছনে চলে যাব, আর নয়তো আমাদের জনপাশে চিনি রাখতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শহরে যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে, আমরা অভিযান পরিচালনা করছি এবং আমরা তাদেরকে এই জায়গাগুলোকে আমরা উচ্ছেদ করে দিচ্ছি। যেন যত্রতত্র সিএনজি গুলো না দাঁড়ায় এবং যেখানে সেখানে যেন ওরা স্ট্যান্ড তৈরি করতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ওদের জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা খুবই প্রয়োজন। আমরা সেটার জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে, সিটি কর্পোরেশনের সমন্বয় করে আমরা সেভাবে কাজ করে থাকি। ব্যাটারির সাথে অটোরিকশা ও হকারদের দখলের সংকীর্ণ কুমিল্লা সড়কগুলো আজ যেন হাঁপিয়ে উঠেছে।
অবৈধ স্ট্যান্ড ও রাস্তা দখলমুক্ত না করা হলে এই যানজট শুধু আজ নয়, আগামী দিনগুলোতেও শহরবাসী নিত্যদিনের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। রংপুরে শ্বশুর জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ সহ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত থেকেও সন্ত্রাসীদের নিবৃত্ত করেনি। উগ্র সন্ত্রাসীদের হাত পা ধরেও জীবন রক্ষা হয়নি তাদের। নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকাল 7:30টার দিকে সদরের দক্ষিণ পাড়ায় আজিজার শেখ গ্রুপ ও পশ্চিম পাড়ার মশিয়ার শেখ গ্রুপ সংঘর্ষে জড়ায়। পুলিশ জানায়, চলতি মাসের 9 তারিখ যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে জরিমানা করা হয় মশিয়ার শেখ গ্রুপ সমর্থিত একজনকে। এতে মশিয়ার গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে ওঠে। এর মধ্যে সকালে আজিজার শেখ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মশিয়ার শেখ সমর্থিত লোকদের ওপর অতর্কিত হামলা করেন। খবর পেয়ে মশিয়ার গ্রুপও দেশীয় শস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালায়। এ সময় উভয় পক্ষের নারীসহ 30 জন আহত হয়। সুনামগঞ্জে নৌপথের চাঁদাবাজদের কাছে অসহায় কয়লা চুনাপাথর আমদানিকারক, বালু ও পাথর ব্যবসায়ীরা। 10টি স্পটে চাঁদা আদায় করে প্রভাবশালীরা। না দিলে মারধরের শিকার হন নৌযানের মাঝিরা। তবে পুলিশ বলছে, চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজালের ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলি ও ছাতকের সোনালী জেলা শুল্ক স্টেশন দিয়ে ভারতের মেঘালয় থেকে আমদানি করা হয় চুনাপাথর ও কয়লা। এরপর পাটলাই নদীতে এনে বড় নৌকায় লোড করে ঢাকায় পাঠানো হয়। নৌকাগুলো পাটলাই, বৌলাই, সুরমা, কালনী, কুশিয়ারা, ভৈরবের মেঘনা, নারায়ণগঞ্জের শীতলক্ষা হয়ে ঢাকার বুড়িগঙ্গা নদী পাড়ি দেওয়ার সময় চাঁদাবাজদের কবলে পড়ে। মাঝিদের অভিযোগ, এসব নদীর 8টি স্থানে চাঁদাবাজির শিকার হয় নৌযানগুলো। একটি বাল্ক হেডকে 80,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। প্রতিটি স্পটে ছোট ছোট নৌকায় বসে থাকে চাঁদাবাজরা। এমনকি পণ্যবাহী নৌযানগুলো নদী অতিক্রমের সময় টাকা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। আমরা নদীপথে থাকি, তারা মনে করেন যে সন্ত্রাস উঠে, চাঁদাবাজ উঠে, তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে আসে, আমরা এই সময়গুলো আমরা অতিক্রম করি। প্রতি নৌকা হলো 2,000 টাকা, বেডাব্লুর পরে লাগে আরো 4,000 টাকা। কিন্তু ওই যে খালগুলা মানে খুঁজে যাওয়া হয়তো তাহলে আরো ভালো হইতো, আমাদের কেরিং খরচা অনেক কম হইতো আর আমরা অনেক বৃদ্ধি পাইতাম। এখন ব্যবসা করে তো ব্যবসায়িকরা কোনো লাভ পাইতেছে না। চাঁদাবাজির কারণে নৌযান মালিক, শ্রমিক, ব্যবসায়ী ও আমদানিকারকরা বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ দীর্ঘ এই পথে নেই পর্যাপ্ত নৌটহল। গাঙের মধ্যে চলাফেরার মধ্যে কোনো পুলিশ নেই কিংবা আমরা কোনো যাই ঝামেলা নাই, তবুও তারা বলে যে তারা সেন্টি, যে আমরা রক্ষা করতেছি। কিন্তু এটা একটা এমন একটা কাজ করতেছে যে আমরা তো বিরোধিতা টাকা নিতে 2 জায়গা 3 জায়গা থেকে টাকা থেকে নিতেছে। তোমার সকালে এটা কোনো সিকিউরিটি নাই, যে সময় বুঝাই ওই সময়। পুলিশ বলছে চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। অধিকাংশ জায়গায় চেকপোস্ট বা নিয়মিত পুলিশ টহলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমাদের পাশাপাশি নৌ পুলিশও আন্তরিকভাবে চেষ্টা করছে। সুনামগঞ্জ থেকে ঢাকার নৌপথের দূরত্ব 400 কিলোমিটার। সময় সংবাদ, সুনামগঞ্জ। নেত্রকোনার খালিয়াজুড়ের হাওড়ে নির্মাণের 2 বছরেও চালু হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। যাতায়াতের সংযোগ সড়কটি পানিতে তলিয়ে থাকায় ব্যবহার করা যাচ্ছে না ভবনটি। এ কারণে প্রকল্পের কাজ বুঝে নেয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এরপরও গণপূর্ত বিভাগ ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে ভবন বুঝে নেয়ার জন্য। আর প্রকল্পটি অপরিকল্পিত বলছেন এলাকাবাসী। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে পানি, হাওরের মাঝে নির্মাণ করা হয়েছে সরকারি স্থাপনা।
2023 সালে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার হাওরে নির্মাণ করা হয় ফায়ার সার্ভিস স্টেশন, কিন্তু এরপর আর শুরু হয়নি এর কার্যক্রম। ফায়ার স্টেশনে যাতায়াতের সংযোগ সড়কটি এখনও পাকা হয়নি। রাস্তাটি পানিতে তলিয়ে থাকায় ব্যবহার করা যাচ্ছে না ভবনটি। এ কারণে প্রকল্পের কাজ বুঝে নেয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এলাকাবাসী বলছেন, স্টেশনটি চালু না হওয়ায় কোথাও আগুন লাগলে স্থানীয়দের চেষ্টার বাইরে পাওয়া যায় না কোনো সাহায্য। 200 মিটার রাস্তার জন্য ফায়ার সার্ভিসটি চালু হচ্ছে না। হাওরের সাইডে পড়ে গেছে, এটা কেউ দিক নির্দেশনা নেওয়ার কোনো লোক নাই। এটা যদি উপজেলা সদরের ভিতরে করা হতো তাহলে যোগাযোগের চারদিক দিয়ে রাস্তা পাওয়া যেত। সংযোগ সড়ক পানির নিচে থাকলেও গণপূর্ত বিভাগ ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে ভবন বুঝে নেয়ার জন্য। আর ফায়ার সার্ভিস বলছে, আগামী শুষ্ক মৌসুম ছাড়া স্টেশনটি বুঝে নেওয়া সম্ভব নয়। তারাও মৌখিকভাবে সম্মতি দিয়েছে যে বুঝে নিবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যক্রম অ্যাকচুয়ালি হয়নি। রোডটা অ্যাকচুয়ালি ডিবিপিতে যদি থাকতো তাহলে আমরা করতে পারতাম, যেহেতু ডিবিপিতে ছিল না, রোডটা আমরা করতে পারিনি। লিঙ্ক রোডটা করা হয়েছে, মাটি ভরাট করা হয়েছে আর কি, এখন পাকা করা হয় নাই। এই জন্য মূলত আমাদের বুঝাই নিতে দেরি হচ্ছে। গণপূর্ত বিভাগের তথ্য মতে খালিয়াজুড়ি ফায়ার স্টেশন নির্মাণে ব্যয় হয় 3,49,00,000 টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী 7টি গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ভারতীয় বন্য হাতির দল। ক্ষেতের ফসল ও বসত বাড়িতে হানা দিচ্ছে। জানমাল রক্ষায় রাত জেগেও পাহারা দিচ্ছেন এলাকাবাসী। এ অবস্থায় সরকারি সহায়তার দাবি তাদের। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পাহাড় ঘেরা এলাকায় হানা দিয়েছে হাতি। তাদের তাড়াতে নানা কৌশল নিচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের 7টি গ্রামে বিভিন্ন সময় প্রবেশ করে বন্য হাতির দল। খাবারের সন্ধানে ভারতের সীমানা পেরিয়ে এসব হাতি একই সঙ্গে ক্ষেতের ফসল ও বসতবাড়ি নষ্ট করে। এমনকি অনেক সময় তাদের আক্রমণে হতাহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে আবারও হাতিগুলো বাংলাদেশে প্রবেশ করায় আতঙ্কে আছেন হাজারো বাসিন্দা। জানমাল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। এ অবস্থায় সরকারি সহায়তার দাবি তাদের। সারাদিন ভয়ে ভয়ে কাজ করে এখানে এসে মনে করেন আমাদের চাষাবাদ জমি নষ্ট করছে, রাতে ঘুম পাড়তে পারি না আমরা। যে মুহূর্তে আসছে এই মুহূর্তে মনে হয় না পারতাছি, মনে কোনো পদক্ষেপ নিতে না পারতেছি, কোনো কিছু করতে। প্রতি বছরেই একটা না একটা মানুষ মেরেই থাকে এই হাতিগুলা। আবার টাবাদ খাওয়া জায়গা, হ্যাঁ আমরা ফসল ঘরে নিতে পারি না। এটা জন্য আপনারা যদি পদক্ষেপ নেন তাহলে আমরা সুবিধা হবো। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে তালিকা ধরে তাদেরকে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব। যে ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসে বা তাদেরকে জোর করে আমাদের এখানে পুশ করে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়, সেটা যেন বন্ধ করা হয়, সে বিষয়ে আমাদের একটি বায়োলেটারাল নেগোসিয়েশন প্রয়োজন। এলাকাবাসীর তথ্য মতে প্রতিটি দলে 30 থেকে 35টি করে বন্য হাতি থাকে। একবার বাংলাদেশে প্রবেশ করলে অন্তত 20 দিন করে থেকে আবার ভারতে চলে যায় হাতির পাল। সময় সংবাদ, জামালপুর। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। পঞ্চগড়ের ছাত্রদল কর্মী জয় হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ 2 জনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, গত 6 আগস্ট জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় প্রকাশ্যে ছাত্রদল কর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জাবেদ ওমর জয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় বড় ভাই বাদী হয়ে সদর থানায় 8 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রথমে 3 জনকে গ্রেফতার করে। পরে গত শুক্রবার চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে আটক করা হয়। তাদেরকে চট্টগ্রাম থেকে শনিবার রাত 8টায় পঞ্চগড়ে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে আদালতের প্রক্রিয়া শেষে রাত 11টার দিকে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে সীমান্তে গরু আনতে গিয়েছিল মানিক সহ কয়েকজন যুবক। এ সময় বিজিবি গুলি ছুড়লে কয়েকজন নিখোঁজ হয়। সবশেষ শনিবার সীমান্তের করতোয়া ও শাও নদীর মিলনস্থলে ভাসতে দেখা যায় মানিকের মরদেহ। খবর পেয়ে পুলিশ ও বিজিবি তার মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথায়
গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে। খরার অতিবৃষ্টির পরও এবছর আউশের ভালো ফলন হয়েছে মৌলভীবাজারে। ধান কাটা, মাড়াই ও ঘরে ওঠানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, লাভজনক হওয়ায় এ অঞ্চলে আউশের আবাদ বৃদ্ধি পাচ্ছে। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। মাঠ জুড়ে সোনালী ধান কাটতে ব্যস্ত মৌলভীবাজারের কৃষকরা। যদিও চাষাবাদের শুরুতেই খরা ও অতিবৃষ্টিতে আউশের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েন তারা। সব সংখ্যা কাটিয়ে ভালো ফলনে হেক্টরে গড় উৎপাদন হয়েছে 2.72 মেট্রিক টন করে। মোটামুটি ভালো ধান ফসল হয়েছে, কিছুটা মেঘ বৃষ্টি তো নষ্ট করছি। 20-25 মণ ধান হইব, এটা আমি আশাবাদ দিই। খরচ দিয়ে আমার লাভবান হইব। বৃষ্টি তারপর খরার পরেও আউশ আবাদ ভালো হয়েছে। পরামর্শ মেনে সময় মতো সার বীজ দেয়াতে আউশের ভালো ফলন হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এই বছর আমাদের পক্ষ থেকে কিছু প্রকল্প ভিত্তিক কিছু প্রদর্শনীয় ছিল এবং আমাদের বিডিসি আমাদের সময় মতো বীজ সরবরাহ করেছে, আমাদের সারও সরবরাহ করেছে। বিভিন্ন আমরা সহযোগিতা করে যাচ্ছি আমাদের পক্ষ থেকে, যার ফলে এই আউশ আবাদ আমাদের দিন দিন বাড়ছে এবং কৃষকও আগের তুলনায় একটু বেশি আবাদ করছে। কৃষি বিভাগের তথ্য, মৌলভীবাজার জেলায় এবার 36,824 হেক্টর জমিতে আউশ চাষাবাদের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,15,708 মেট্রিক টন চাল। সময় সংবাদ, মৌলভীবাজার। গাজায় প্রতিদিন অন্তত 1000 ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও প্রবেশ করছে মাত্র 100টি। উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে 70 জন নিহত হয়েছে। খাদ্য ঘাটতির কারণে আরও 11 জনের প্রাণহানি। এর মধ্যেই গাজা থেকে যাওয়া সব ধরনের দর্শনার্থীর জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন বলছে, মানবিক ও চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদানের প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপ উপত্যকায় আহত শিশু ও পরিবারের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। বর্তমানে গাজাবাসী মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় ক্ষুধা খেয়ে। গাজায় অবরোধ ও হামলার কারণে খাদ্য সংকট চরমে। মেডিকেল চ্যারিটি MSF জানিয়েছে, ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুর এলাকা হিসেবে রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল 27 মে থেকে 13 আগস্ট পর্যন্ত 1760 জন ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবারও ইসরায়েলি আগ্রাসনে বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ত্রাণের চাহিদা দৈনিক 1000 ট্রাক হলেও মাত্র 100টি ট্রাক প্রবেশ করছে। অধিকাংশ ত্রাণ ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। UNRWA জানিয়েছে, অন্তত 10 লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্ত। তারা খাবার ও পানির জন্য বাইরে বের হচ্ছেন, কিন্তু এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। দাতব্য সংস্থাগুলো গাজার অবশিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাকে একটি ভঙ্গুর কঙ্কালের সঙ্গে তুলনা করেছে, যা গাজায় বাড়তে থাকা আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে। তবে ফিলিস্তিনি নেতৃত্ব ও হামাস এটিকে প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের ভিসা স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র দফতর জানায়, যতক্ষণ না সাম্প্রতিক কিছু সীমিত মেডিকেল মানবিক ভিসার আবেদন সংক্রান্ত তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ গাজা থেকে আসা ব্যক্তিদের ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর চলমান অবরোধের প্রতিবাদ জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। এতে হাউতি বিদ্রোহীরাও অংশ নেন। গাজার অবরোধ ভাঙার এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই দিন মৌরিতানিয়ার এক শহরের রাস্তায় মানুষ ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলের হামলা ও খাদ্য সংকটের নিন্দা জানিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ শর্তের বিনিময়ে খেরসন ও জাপোরিজিয়ায় যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। জেলেনস্কিকে কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আলাস্কা বৈঠক নিয়ে ক্রেমলিনের টেলিভিশন ভাষণে পুতিন জানান, বৈঠকটি সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। তবে বৈঠকের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুই কূটনীতিকের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, পুতিন প্রস্তাব দিয়েছেন ইউক্রেন যদি সম্পূর্ণ দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় তবে রাশিয়া দক্ষিণের খেরসন আর জাপোরিজ্জিয়ায় বর্তমান অবস্থানে যুদ্ধ থামাবে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ খুব একটা বেশি সুবিধাজনক ছিল না। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে জেলেনস্কিকে কিছু ভূখণ্ড ছাড় দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প বলেন, মস্কোর মতো সামর্থ্য কিয়েভের নেই, অবিলম্বে পুতিনের শর্ত মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। এ সময় তিনি আলোচনাকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন। তিনি জানান, দীর্ঘ সময় পর এ ধরনের সরাসরি আলোচনায় মস্কো শান্তভাবে নিজেদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায় বলে জানান পুতিন। রাশিয়াও শান্তিপূর্ণ সমাধান চায় বলে এ সময় দাবি করেন তিনি। মার্কিন প্রশাসন যুদ্ধ বন্ধ করতে চায় আর আমরা তাদের এ অবস্থানকে সম্মান জানাই। আমরাও তাই চাই এবং সব সমস্যার সমাধান শান্তিপূর্ণ উপায়ে করতে চাই। ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল একেবারেই খোলামেলা ও তথ্যবহুল। আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের আরও কাছে নিয়ে গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে সাময়িক যুদ্ধবিরতি নয়, সরাসরি স্থায়ী শান্তি চুক্তি একমাত্র সমাধান। পুতিনের সঙ্গে কাটানো এই দিনটিকে সফল বলে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প জানান, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ ছিল। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের সমাধানের বিষয়ে আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠকের মূল এজেন্ডাই হবে যুদ্ধ থামিয়ে কিয়েভে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। একই বিষয়ের উপর জোর দিয়েছে ইউ ও ইউরোপীয় কমিশন। ট্রাম্পের এ উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো দুই ক্ষমতাধর নেতার বৈঠক এক আলাদা তাৎপর্য বহন করে। দুই পরাশক্তির নেতাদের সরাসরি আলোচনায় ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধানের ইঙ্গিত মেলায় আশাবাদী হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ওয়াশিংটনের সোমবার যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে, যেখানে মূল এজেন্ডা হবে যুদ্ধ থামানো এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার আগ্রাসন চলতে থাকলে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং রুশ বাহিনীর হাতে আটক সব যুদ্ধবন্দী ও অপহৃত শিশুকে দ্রুত ফেরত দিতে হবে। এছাড়া প্রতিটি ধাপে ইউরোপীয় দেশগুলোকেও যুক্ত রাখার আহ্বান জানান তিনি। ইউরোপীয় নেতারাও স্থায়ী নিরাপত্তার উপর জোর দিয়েছেন। যৌথ বিবৃতিতে ইউ নেতারা জানান, ইউক্রেনকে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক নিশ্চয়তা দিতে হবে যাতে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা পায়। তারা আরও জানান, ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের সদস্যপদ ঠেকাতে রাশিয়ার ভেটো মেনে নেওয়া হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে ট্রাম্পের উদ্যোগকে প্রশংসা করে বলেন, যুদ্ধ শেষ করার সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে দুই দেশ। অতীতের অভিজ্ঞতায় রাশিয়া বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাই এই প্রক্রিয়ায় কড়া নজরদারি দরকার বলে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে শান্তির আলো বলে অভিহিত করেছেন, আর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মন্তব্য করেছেন, এই বৈঠক বিশ্বকে নিরাপদ করেছে। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ট্রাম্প পুতিন বৈঠক শান্তি প্রক্রিয়ায় নতুন গতি এনেছে। এরদোয়ান আরও জানিয়েছেন, তুরস্ক শান্তির প্রতিষ্ঠায় সর্বাত্মক অবদান রাখতে প্রস্তুত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সমাধানের পথ কেবল কূটনীতি আর আলোচনার মধ্যেই আছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠককে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে রাশিয়া ও ইউক্রেনের জনগণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউক্রেনের মানুষ আশঙ্কা করছেন আপোস করতে গিয়ে তাদের ভূমি ও সার্বভৌমত্ব বিসর্জন দিতে হতে পারে। অন্যদিকে রাশিয়ার জনগণ এই বৈঠককে দীর্ঘদিনের সংঘাত প্রশমনের সুযোগ হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের আলাস্কার ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ আলোচনায় বসেন। মূলত যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কথা হয় তাদের। তবে বৈঠক শেষে কোনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি। কেবল আলোচনার অগ্রগতি ও ভবিষ্যতের সমঝোতার ইঙ্গিত দিয়েছেন দুই নেতা। আন্তর্জাতিক মহল এটিকে ইতিবাচক কূটনৈতিক সূচনা হিসেবে দেখছে। ইউক্রেনের সাধারণ মানুষ এই বৈঠক নিয়ে মিশ্র মতামত প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন ট্রাম্প হয়তো রাশিয়ার প্রতি নমনীয় হবেন এবং এতে ইউক্রেনের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। আবার অনেকে যুদ্ধবিরতির ক্ষীণ সম্ভাবনাকেও আশার আলো হিসেবে দেখছেন। আমাদের যুদ্ধ শেষ করতে হবে, আমাদের সত্যি আলোচনার টেবিলে বসতে হবে এবং কথা বলতে হবে, একটি চুক্তিতে আসতে হবে। কারণ প্রতিদিন যোদ্ধারা মারা যাচ্ছে, আহত হচ্ছে। কখনো কখনো মনে হয় এই গণহত্যা অব্যাহত থাকবে। অন্যদিকে রাশিয়ার জনগণের মধ্যেও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুতিনকে শক্তিশালী নেতা হিসেবে দেখছেন, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান তালে আলোচনায় বসতে পেরেছেন। আবার কেউ আশঙ্কা করছেন এবারও সমাধান না হলে দীর্ঘস্থায়ী যুদ্ধ অর্থনীতি ও মানুষের জীবনে আরও চাপ তৈরি করবে। আমরা চাই স্থিতিশীলতা। যদি ট্রাম্প পুতিন আলোচনা আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে, তবে সেটি হবে সবচেয়ে বড় সফলতা। আলাস্কা বৈঠককে কেন্দ্র করে আশা ও সংশয়ের সমান্তরাল ধারা তৈরি হয়েছে দুই দেশে। এক পক্ষ আশঙ্কা করছে ভূমি ও নিরাপত্তার ক্ষয়ক্ষতি, অন্য পক্ষ খুঁজছে নিষেধাজ্ঞা মুক্তি ও স্বাভাবিক জীবনের সম্ভাবনা। শেষ পর্যন্ত এই বৈঠক প্রকৃত শান্তির পথ খুলবে নাকি কেবল কূটনৈতিক প্রদর্শনী হয়েই থাকবে, সেদিকেই দৃষ্টি গোটা বিশ্বের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার একটি কারখানায় গান পাউডারে আগুন ধরে বিস্ফোরণে অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 130 জনের বেশি। শুক্রবার স্থানীয় সময় রাতে মস্কো থেকে 320 কিলোমিটার দক্ষিণ পূর্বে রিয়াজান অঞ্চলের একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। প্রদেশটির গভর্নর জানান, কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগার পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ধসে পড়ে ভবন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান। তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। বনের জেলায় বেসন্ত্রী গ্রামে মুহূর্তের মধ্যে ভেসে গেছে বহু ঘরবাড়ি। এখনও নিখোঁজ অগণিত মানুষ। চলছে উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা। স্থানীয়রা জানান, ভয়াবহ পরিস্থিতিতেও গ্রামটিতে নিহতদের দাফন জানাজার জন্য কাউকে পাওয়া যায়নি। অন্যান্য দিনের মতোই কেউ ছিলেন নামাজে মগ্ন, কেউ বা ছিলেন দৈনন্দিন কাজে ব্যস্ত। আচমকা প্রবল বন্যার স্রোতে নিমেষে শেষ হয়ে যায় একের পর এক প্রাণ, ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার বেসন্ত্রী গ্রামের বাসিন্দারা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে দাফন জানাজার জন্য গ্রামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। পাশের গ্রামের মানুষ এসে সহায়তা করেছেন। তারা জানান, প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে হতাহতের খবর। যে যেভাবে পেরেছে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। কেউ পাহাড়ে চড়েছে, আবার কেউ পাহাড়ের পাশে আশ্রয় নিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একই পরিবারের 17 জনের মধ্যে 14 জন মারা গেছে, বাকি 3 জন এখনো নিখোঁজ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 2 দিনে খাইবার পাখতুনখোয়ায় নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে বুনের সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহেরা, সাংলা ও বটগ্রাম। উদ্ধারকারী সংস্থার মতে শুধু বুনের জেলার বেসন্ত্রী গ্রামে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি নেই, আশ্রয় নেই, ভেঙে গেছে সড়কগুলো। উদ্ধারকর্মীরা রাতের আঁধার ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে কাজ করতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে মৃতদেহ ও আহতদের ভিড়ে চরম সংকট দেখা দিয়েছে। প্রাদেশিক সরকার এর মধ্যে জরুরি ত্রাণ কার্যক্রম চালু করেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে 50 কোটি রুপি। শুধু বুনের জেলাতেই 15 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে দুর্গম এলাকায়। তবে স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা এখনও অপর্যাপ্ত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ট্রাম্পের শাসন আমলে তাইওয়ানকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের প্রেসিডেন্ট তাকে আশ্বাস দিয়েছেন। তাইওয়ান ইস্যুতে চীন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী আর্থিক স্থিতিশীলতার খাতিরে ধীরে ধীরে একে অপরের প্রতি নমনীয় হচ্ছে ওয়াশিংটন, বেইজিং।
একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধ, অন্যদিকে তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ রয়েছে চীনের। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের প্রেসিডেন্ট তাকে আশ্বাস দিয়েছেন যতদিন তিনি ক্ষমতায় আছেন চীন তাইওয়ানে সামরিক আগ্রাসন চালাবে না। অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। এর মধ্যে ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস আবারও তাইওয়ান ইস্যুকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করেছে। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি মেনে চলা, তাইওয়ান ইস্যুতে সতর্ক থাকা এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক ও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখা। টাইম নামের এক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ধীরে ধীরে বাণিজ্য ও প্রযুক্তিতে চীনের সঙ্গে সংলাপে নমনীয়তা দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়নি, নির্দিষ্ট চিপ রফতানি অনুমোদন দেয়া হয়েছে এবং শুল্ক ইস্যুতেও সমঝোতা হয়েছে। গণমাধ্যমটিকে বিশ্লেষকরা জানান, ট্রাম্প ও শি উভয়ের স্বার্থ হল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। চীনের বাজারে অতিরিক্ত প্রতিযোগিতা এবং শিল্প খাতের অস্থিরতার কারণে শি অর্থনৈতিক ও শিল্প সংক্রান্ত নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছেন। ট্রাম্পও মার্কিন অর্থনীতি ও রপ্তানি বাজার রক্ষা করতে চাইছেন বলে মনে করেন তারা। মূল চ্যালেঞ্জ যেমন তাইওয়ান, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ন্ত্রণের দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক নেতৃত্বের প্রতিযোগিতা, তা কেবল অস্থায়ী শান্তির মাধ্যমে সাময়িকভাবে আটকানো সম্ভব। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। উৎসবমুখর পরিবেশে চাঁদপুর সোসাইটি পরিচিতি অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সংগঠনটি তাদের আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে এই নতুন অধ্যায়ের সূচনা করল। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ ভাজা, তরমুজ এবং ঝালমুড়ি পরিবেশন। ছিল কবিতা পাঠ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও। স্থানীয় প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। সভায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করেন বিএনপি দক্ষিণ আফ্রিকার নর্থ শাখা। শনিবার দুপুরে জোহানেসবার্গের ফোর্সবার্গে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জোহানেসবার্গে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া করেন। প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক জহিরুল আলম তরুণ। প্রধান বক্তা ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মোশাররফ। কুয়েতে কর্মী নিয়োগে চালু হলেও ভিসা সত্যায়ন ব্যবস্থা। প্রবাসীদের সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তাদের দাবি, ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির বাংলাদেশ দূতাবাস চালু করেছে ভিসা সত্যায়ন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে তারপর ভিসা সত্যায়ন করা হচ্ছে। ফলে কুয়েতে প্রবেশের আগেই প্রবাসীরা পাচ্ছেন প্রতারণা থেকে সুরক্ষার নিশ্চয়তা। অনেকেই এটিকে সময়োপযোগী ও প্রবাসী বান্ধব এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। দূতাবাসের প্রতিনিধি দল সরজমিন কোম্পানির অবস্থা যাচাই করে সত্যায়িত করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে একজন শ্রমিক অন্তত 2 বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন। তবে অভিযোগ উঠেছে, দূতাবাসের উদ্যোগকে বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু দালাল চক্র। তারা সত্যায়নবিহীন ভিসাধারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। প্রবাসীদের দাবি, ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনি কাঠামো তৈরি করা হোক, যেন বিমানবন্দরেই তা যাচাই করা হয়। 2টা লোক এই কুয়েতে আনার পরে এদের ভিসা হওয়ার পরে লোকের কন্ট্রাক্ট চলে গেছে। লোকগুলার থাকার জায়গা ছিল না, তাদের খাবার ছিল না, তাদের চাকরি ছিল না। যেই টাকা দিয়ে আনছিস তার আবার সেম টাকা খরচ করে তাদের আকামা, লাইসেন্স অনেক কিছু করা হয়েছিল এবং কি আমি লোকগুলা বসিয়ে খাওয়ানো হয়েছে। এই ধরনের একটা পরে উদ্যোগ যদি নেয় তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো থাকতে পারবো। ভিসাটা নেওয়ার পরে যে কোনো হয়রানি না হই, তার জন্য এই জিনিসটা খুব ভালো লাগছে আমাদের। এটার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাই এমবেসিকে, দূতাবাসকে। কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রদূতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এই সঙ্গে তাদের দাবি, ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
মতামত চেয়ে দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত খসড়ায় প্রস্তাব। কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হয় ঢাকায়। রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন, আশঙ্কামুক্ত জানালেন স্বাস্থ্যের ডিজি। পাথর লুটপাটে কমেছে পর্যটক, ধস নেমেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসায়, সংকটে ভোলাগঞ্জের অর্থনীতি। আয় কমে গেছে সহস্রাধিক মানুষের, পাথর প্রতিস্থাপনে স্বরূপে ফেরার আশা। মেয়াদ শেষ হলেও বছরের পর বছর ঘুরে টাকা পাচ্ছে না গ্রাহক, আস্থা কমতে থাকায় 14 বছরে জীবন বীমায় পলিসি কমেছে 54 লাখ। উচ্চ ঝুঁকিতে 15টি কোম্পানি, সরকারকে এগিয়ে আসার তাগিদ। এবং আন্তর্জাতিক রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর, সমুদ্রের ওপর রানওয়ে ছুঁয়ে 2রা অক্টোবর শুরু আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা, কাজ চলছে দ্রুত গতিতে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।